মাই ডিয়ার ক্লাস 10 স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সাবলাইম লার্নিং। সাবলাইম লার্নিংয়ের আজকের নিবেদনে আমরা তোমাদের জন্য তোমাদের অষ্টম অধ্যায় আয়নীয় ও সমযোজী বন্ধন অর্থাৎ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডস এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের অনেকের মধ্যে এই অধ্যায়টাতে অনেক কনফিউশন থাকে। আজকের পরে তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। অ্যাট এ গ্ল্যান্স তোমরা জেনে নাও আজকের ভিডিওতে তোমরা কি কি শিখছো। প্রথমে তোমরা শিখবে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড কাকে বলে বা কেমিক্যাল বন্ড বিষয়টা কি, অষ্টক সূত্র ও দ্বৈত সূত্র। সঙ্গে তোমরা তড়িৎযোজী বন্ধন এবং তড়িৎযোজী যৌগ এবং সেই তড়িৎযোজী বন্ধন সম্পর্কে তোমরা ডিটেলসে জানবে। একই বা বিভিন্ন মৌলিক পদার্থের দুই বা ততোধিক পরমাণুগুলো একটা নির্দিষ্ট আকর্ষণ বলের দ্বারা আবদ্ধ হয়ে যৌগ গঠন করে, আর এই বিষয়টাকে বলা হয় কি রাসায়নিক বন্ধন। আর এই আকর্ষণ বলটাকে বলা হয় কি, এই আকর্ষণ বলটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন মূলত তিন ধরনের হয়ে থাকে। একটা আয়নীয় বা তড়িৎযোজী বা আয়নিক বন্ড, একটা হচ্ছে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড, এবং আরেকটা হচ্ছে তোমাদের অসমযোজী বন্ধন। আমাদের এছাড়াও তোমাদের হাইড্রোজেন বন্ধন থাকে, বিভিন্ন ধাতব বন্ধন থাকে, বিভিন্ন রকম বন্ধন থাকে। বেসিক্যালি আমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী আয়নীয় এবং সমযোজী বন্ধন আছে। আজকের ভিডিওতে আমরা এই তড়িৎযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। ঊনবিংশ শতকের প্রায় শেষ ভাগের দিকে বিজ্ঞানী রালে এবং রামেস কর্তৃক কী হয়, বিভিন্ন রকম নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়, যেমন হিলিয়াম, নিয়ান, আর্গান, ক্রিপ্টন, জেনন, রেডন। এ সমস্ত মৌলগুলো আবিষ্কার হয়। এ সমস্ত মৌলগুলো আবিষ্কারের পরে বিভিন্ন যে 118টা মৌল আছে সে মৌলগুলোর মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে বা ইলেকট্রন তারা একে অপরের সঙ্গে ইলেকট্রন জোটগুলো ব্যবহার করে। কিন্তু এই একমাত্র বিশেষ কতগুলো মৌলের ক্ষেত্রে দেখা যায় যে তারা কোনো রকমভাবে ইলেকট্রনের কোনো আদান প্রদান করে না, তাই এরা সুস্থিত অবস্থায় থাকে, এরা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। পরবর্তীকালে বিজ্ঞানী কোলেস বলেছেন যে বিভিন্ন মৌলগুলো তাদের পরমাণু শেষ কক্ষের বিভিন্ন মৌলের পরমাণুর শেষ কক্ষের যে ইলেকট্রন, সে ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে কি করে, তারা একসঙ্গে জুড়ে একটা অণু গঠন করে। এবং এইভাবে কি অণুর ধারণা বা বিভিন্ন বন্ডের ধারণাগুলো এসেছে। আমরা যেহেতু আজকের ভিডিওটাতে তড়িৎযোজী বন্ধন সম্পর্কে শিখব, তোমাদের বেশ কয়েকটা কথা বলে রাখা ভালো। যেহেতু নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আমরা বললাম সেগুলো কখনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না এবং এদের সবচেয়ে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। বিভিন্ন আমরা যতগুলো নিষ্ক্রিয় গ্যাস দেখতে পাই প্রত্যেককে এদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এরা মানে এদের যোজ্যতা হয় 0, তাই এদেরকে তড়িৎযোজী যৌগ মৌল বলা হয়। এবার এই যে প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাস যেহেতু তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম যে তার বাইরের কক্ষে 2টো ইলেকট্রন রাখে। তাই বলছে যে প্রত্যেকটা মৌল চাই, যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনো রকমভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই তারা সুস্থিত অবস্থায় থাকে, তাই প্রত্যেকটা মৌলই চাই তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। আর সেই লাভের চেষ্টাতে এই যে ইলেকট্রনের আদান প্রদান যেটা ঘটে সেই বিষয়টাকে বলা হয় অষ্টক, অর্থাৎ যে অষ্টক করতে চায়, 8টা করতে চায় ইলেকট্রন শেষ কক্ষে, ওই বিষয়টাকে বলা হয় অষ্টক। এবার কিছু কিছু মৌলের ক্ষেত্রে দেখা যায় তারা অষ্টক পূর্ণ করতে পারে না, তার নিকটতম নিষ্ক্রিয় মৌল যেমন হচ্ছে হিলিয়ামের মতো অনেকে ইলেকট্রন বিন্যাস লাভ করে, সেটাকে বলা হয় যে যদি 2টো ইলেকট্রন পূর্ণ করে তাহলে সেটাকে বলা হয় দ্বৈত সূত্র। তো প্রত্যেকটা মৌল হয় অষ্টক সূত্র না হলে দ্বৈত সূত্র মেনে একটা বন্ড বা একটা যৌগ গঠন করে। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে কিভাবে দুটো মৌলের পরমাণু যুক্ত একটা অণু গঠন করবে বা কিভাবে একটা তড়িৎযোজী বন্ধন তৈরি হবে, এটা আমাদের আলোচনার বিষয়। তো তোমরা জেনে নিলে যে রাসায়নিক বন্ধন কি, অষ্টক দ্বৈত সূত্র কি। এবার আমরা আসবো তড়িৎযোজী বন্ধনে। তো বলছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো একটা পরমাণু তার সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন গ্রহণ করে, মানে ইলেকট্রন গ্রহণ করে কি করে, অন্য একটা পরমাণুতে ইলেকট্রন সেটা যায় বা অন্য কোনো পরমাণুর কাছে ইলেকট্রন গ্রহণ করে। এর ফলে তারা একটা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়। আর এই যে
আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে যৌগ গঠন করে। আর এই আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে যৌগ গঠন করার যে ক্ষমতা সেটাকে বলা হয় তড়িৎযোজ্যতা। আর এই তড়িৎযোজ্যতার সাহায্যে যে সমস্ত যৌগগুলো গঠিত হয় তাদের বলা হয় তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। আর এই আয়নীয় যৌগগুলোর মধ্যে যে বন্ধন দেখা যায়, যে প্রকৃতির বন্ধন দেখা যায়, সে প্রকৃতির বন্ধনকে বলা হয় তড়িৎযোজী বন্ধন। তোমরা তোমাদের টেক্সট বুক থেকে এই তড়িৎযোজী বন্ধনের সংজ্ঞাটাকে একটু ক্লিয়ারলি পড়ে নেবে। আমরা মূল আলোচনার দিকে প্রবেশ করছি। তড়িৎযোজী যে সমস্ত যৌগগুলো হয় তাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই। দেখো, এবার আমরা তড়িৎযোজী যৌগ যেগুলো আমরা আছে সেই তড়িৎযোজী যৌগগুলো নিয়ে আমরা বৈশিষ্ট্যগুলো জানবো, যাতে আমাদের এই যে বন্ড তৈরি করতে গিয়ে আমাদের একটু সুবিধা হয় এবং বিভিন্ন রকমের আমরা যদি ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া থাকে তোমাদের এক্সামে তাহলে আমরা জানতে পারি। তার জন্য আমরা আজকের তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এটা আমাদের ভাইটাল, কেননা আমাদের বিভিন্ন 2 মার্কের বিভিন্ন আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু দিতে পারে। তার জন্য আমরা এই বৈশিষ্ট্যগুলো পড়ব। দেখো, ভৌত অবস্থা, তড়িৎযোজী যৌগগুলো যেহেতু একটা পজিটিভ এবং একটা ঋণাত্মক বা একটা নেগেটিভ আয়ন দ্বারা কি হয় যুক্ত হয়, মোট তড়িৎ চার্জ এদের শূন্য হয়, তারা একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হয়ে থাকে এবং এরা যেহেতু একটা তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে তাই এদের বেশিরভাগ ক্ষেত্রে তড়িৎযোজী যৌগগুলো কি হয়, কঠিন হয়। 2 নম্বর, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। যেহেতু তড়িৎযোজী যৌগ গঠন করতে গেলে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়নের প্রয়োজন হয় অন্ততপক্ষে, তাই ওই ক্যাটায়ন অ্যানায়নগুলো একটা তীব্র তড়িৎ আকর্ষণ, স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা কি হয় আবদ্ধ থাকে এবং এতটা আঁটসাঁটভাবে অবস্থায় থাকে যে এই যে তড়িৎযোজী যৌগগুলো কি হয়, এরা খুব দৃঢ় প্রকৃতির হয়, এদের বন্ধনগুলো দৃঢ় প্রকৃতির হয়, যার ফলে এই বন্ধনগুলোকে মুক্ত করতে কি করতে হয়, প্রচুর তাপ শক্তি দিতে হয়। এই কারণে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবসময়ের জন্য বেশি হয়। বন্ধনের অভিমুখ, যেহেতু একটা চার্জ ঠিক তার বিপরীত চার্জকে যে কোনো দিক থেকে আকর্ষণ করতে পারে, তাই বলা হয় যে তড়িৎযোজী যে বন্ধন সে বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। আর এই নির্দিষ্ট অভিমুখ না থাকার জন্য তড়িৎযোজী যৌগগুলো সমবায়বতা ধর্ম দেখা যায় না। এবার আছে তড়িৎ পরিবাহিতা। সাধারণত কঠিন অবস্থায় তড়িৎযোজী যৌগগুলো কোনো রকম তড়িৎ পরিবহন করে না, কেননা এরা তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ অবস্থায় থাকে, যার ফলে এদের মুক্ত করতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়। এই কারণে কি হয়, কঠিন অবস্থাতে হয় না, কিন্তু যখন এটাকে গলিত বা এটাকে যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে যদি ভেঙে যায়, জলীয় দ্রবণে বিয়োজিত হলে ওই স্থির তড়িৎ আকর্ষণ বলটা কমার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়, ফলে কি হয়, ফলে ওই যে বন্ধনটা আস্তে আস্তে লুজ হতে থাকে। এই কারণে এরা আয়নে বিয়োজিত হয় এবং আয়নে বিয়োজিত হওয়ার ফলে এরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এবার বলছে দ্রাব্যতা। তড়িৎযোজী যৌগগুলো ধ্রুবীয় ধ্রুবীয় দ্রাবক মানে জলে দ্রবীভূত বা দ্রাব্য, কিন্তু এরা বিভিন্ন অধ্রুবীয় দ্রাবক যেমন তোমার বেনজিন, ইথার, কেরোসিন ইত্যাদিতে এরা অদ্রাব্য মানে দ্রবীভূত হয় না। এবার হচ্ছে সমকৃতিত্ব। এই সমকৃতিত্ব বিষয়টা হচ্ছে যদি ইলেকট্রন বিন্যাস তাদের একই রকম হয় তাহলে আমরা তাদের সমকৃতিত্ব বলবো। এবার আমরা বন্ডের দিকে আসি। খুব ইজিলি তোমরা লুইস ডট গঠন বা অণুর গঠন বর্ণনা করো, তোমাদের বলতে পারে যে অমুক অণুর গঠন বর্ণনা করো। মনে রাখবে যে আমরা তড়িৎযোজী যৌগগুলোকে কিভাবে আইডেন্টিফাই করব। ইতিমধ্যে আমি তোমাদের সঙ্গে পর্যায় সারণীর ডিটেলস আলোচনা করেছিলাম। সেই পর্যায় সারণীতে তোমরা শিখেছিলে যে কিছু ক্ষার ধাতু আছে এবং কিছু ক্ষারীয় ধাতু আছে। তো এই ক্ষার ধাতুগুলো এবং এই যে ক্ষারীয় ধাতুগুলো, সেই ক্ষারীয় ধাতুগুলোর সঙ্গে তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার সঙ্গে কিছু অক্সিজেন বা সালফার বা নাইট্রোজেন, এই যে মৌলগুলো এগুলো যদি যুক্ত হয়, এগুলোনের যে কোনোটার সঙ্গে এগুলোনের যে কোনোটা যুক্ত হলে যদি থাকে দুটো, ধরো লিথিয়ামের সঙ্গে তোমার হাইড্রোজেন আছে, লিথিয়াম হাইড্রাইড হয়। আবার ধরো সোডিয়ামের সঙ্গে ক্লোরিন আছে, সোডিয়ামের সঙ্গে ফ্লোরিন আছে, ক্যালসিয়ামের সঙ্গে আয়োডিন আছে। এরকম করে আবার ক্যালসিয়ামের সঙ্গে সোডিয়ামের সঙ্গে তোমার অক্সিজেন থাকতে পারে, আবার ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেন থাকতে পারে, তো ম্যাগনেসিয়ামের সঙ্গে আবার নাইট্রোজেনও থাকতে পারে। তো এইভাবে যে এগুলোনের যে কোনো একটা বা এগুলোনের যে কোনো একটার সঙ্গে এই যে 6টা আমি মৌল 7টা আমি মৌল বলেছি, এই মৌলগুলো যে কোনো একটা যদি যুক্ত হয় তাহলে সাধারণভাবে তড়িৎযোজী যৌগ গঠন করে। মানে ওই যে যৌগগুলো দেখব সেই যৌগগুলোর অণুর গঠন অবশ্যই তড়িৎযোজী বন্ধন হবে।
এবার আরো বেশ কয়েকটা তথ্য তোমরা মনে রাখো যাতে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো করতে গিয়ে অনেক সুবিধা হয়। হাইড্রোক্সাইড বা কার্বাইড বা হ্যালাইড বা অক্সাইড এগুলো এ সমস্ত জিনিসগুলো কি হয়, সবাই তড়িৎযোজী হয়। আমরা আমাদের মেন ফোকাস করব আমরা তড়িৎযোজী বন্ধন নিয়ে। তড়িৎযোজী বন্ধন কিভাবে করতে হয়, তার লুইস ডট গঠন কিভাবে দেখাতে হয় বা অণুর গঠন কিভাবে দেখাতে হয়, কিভাবে ব্যাখ্যা করতে হয়, এটা আমাদের মূল আলোচনার বিষয়। মনে রাখবে তড়িৎযোজী যৌগগুলো যেহেতু আয়নীয় যৌগ, এরা যেহেতু আয়নের জলীয় দ্রবণে যেহেতু বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে প্লাস এবং মাইনাস আয়ন দেয়, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দেয়, তাই এই সমস্ত অণুগুলো হচ্ছে স্বতন্ত্র অণুর কিন্তু কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে কোনো স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই। তাই এই সমস্ত আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে মানে আণবিক ভরের পরিবর্তে সাংকেতিক ভর হিসাবে তাদেরকে প্রকাশ করা হয়। এবার আমরা মূল আলোচনার দিকে ঢুকলাম, যেটা তোমাদের এক্সামের জন্য খুবই ভাইটাল। এখান থেকে তোমরা মনে রাখবে যে তোমাদের যোজ্যতাও বলতে পারে, একটা তোমার যৌগ দিয়ে দিতে পারে, যৌগ দিয়ে যে কোনো একটা মৌলের তোমাদের যোজ্যতাও বলতে পারে। তাহলে আমি বললাম যে এই কটা মৌল সঙ্গে এই কটা মৌল যে কোনো একটা, যে কোনো দুটো এই পোর্শন থেকে আর এই পোর্শন থেকে যে কোনো দুটো মৌল যদি এক যৌগ গঠন করে তাহলে তাদের মধ্যে সাধারণত আমরা তড়িৎযোজী বন্ধন দেখতে পাবো। তাহলে আমরা লুইস ডট গঠনটা কিভাবে দেখব বা অণুর গঠনটা কিভাবে দেখব, কিভাবে আমরা আলোচনা করব, এটা আমাদের মূল বিষয়। আর অষ্টক সূত্র মেনে চলছে না মেনে চলছে না, না দ্বৈত সূত্র মানছে না সেটা দেখব। দেখো প্রথম যে যৌগটা আমি তোমাদের জন্য নিয়েছি সেটা হচ্ছে NaCl। এই যে তোমাদের NaCl যৌগটা আমি নিয়েছি, তাহলে NaCl কে আমাকে লিখতে হবে NaCl, সেটাকে আমি এরকম করে দাগ দিয়ে দেব। দাগ দিয়ে দেওয়ার পরে আমি কি করব, এই যে Na এবং Cl দুটোর আমি কত নম্বরে পড়ছে সেটা আমাকে দেখতে হবে। এটা আমাদের ভাইটাল পার্ট, এটা আমাদের দেখতে হবে। এবং আমি তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে কার যোজ্যতা কত হয়, সেটা আমি বলে দিয়েছিলাম। তার আইডিয়াতে তোমরা পেয়ে যাবে যে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে, তবে ইলেকট্রন বিন্যাসটা আমাকে করতে হবে। দেখো সোডিয়াম 11 নম্বরে পড়ে, তা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা পাবো এরকম করে ভাঙতে হবে আমাদের। সোডিয়াম প্লাস ক্লোরিন করে ভাঙতে হবে। ভাঙলাম, ভাঙার পরে আমাদের এই যে সোডিয়ামের 2, 8 এবং 1 এই রকমভাবে ভাঙবে। কেন এরকমভাবে ভাঙবে, কারণ সোডিয়ামের 11, 2, 8 মানে 10 আর 1 11। এবার ক্লোরিনের হয় 17, তোমরা জানো যে এগুলো সব 17 নম্বর শ্রেণী, মানে এদের সবার বাইরে কক্ষে 7টা ইলেকট্রন থাকবে। তার মানে এগুলো কি 17, 2, 8, 7, এটা হচ্ছে 17 নম্বরে আমাদের ক্লোরিন। তাহলে আমি এরকম করে তাদের ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিলাম। এরপরে এই ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে তোমাকে শেষ কক্ষের ইলেকট্রনটা দেখাতে হবে। তাহলে আমরা দুটো কালি ইউজ করে আমরা সেইগুলোকে দেখাবো যাতে আমাদের সুবিধা হয়। দেখো এখানে সোডিয়ামের বাইরে কক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে আমি একটা দেখালাম। আবার এখানে দেখো ক্লোরিনের বাইরে কক্ষে 7টা আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এবং এই শেষে একটা দেখালাম। বোঝা গেল? এইটা আমাকে দেখাতে হবে। দেখো এইটা কিন্তু কটা আছে, এর আছে হচ্ছে বাইরের কক্ষে একটা। ও চায় তার অষ্টক পূর্ণ করতে মানে শেষ কক্ষে 8টা ইলেকট্রন রাখতে। শেষ কক্ষে 8টা ইলেকট্রন রাখতে গেলে তাকে এই একটা ইলেকট্রন বর্জন করতে হবে, আর বর্জন করলে সেটা পজিটিভ হবে। কেন একটা বর্জন করলো, গ্রহণ কেন করবে না? কারণ এর দেখো এখানে 1 আছে, এখানে 8 আছে, যদি ও একটা ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে ওর অষ্টক পূর্ণ করতে সুবিধা হবে, এই কারণে সে একটা ইলেকট্রন বর্জন করবে। অনুরূপভাবে 7 আছে, মানে এর অষ্টক পূর্ণ করতে এ যদি 7টা ইলেকট্রন ত্যাগ করে সেটার থেকে একটা ইলেকট্রন গ্রহণ করাটা অনেক সুবিধাজনক। এই কারণে এ কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাই এই যেহেতু ত্যাগ করে দেবে, এই ত্যাগ করে দিচ্ছে ইলেকট্রনটা তোমাকে দেখিয়ে দিতে হবে। এই ত্যাগ করে ইলেকট্রনটা অবশ্যই তোমাকে পরপর এরকম তোমাদেরকে তীর দিয়ে আসতে হবে। তাহলে পরে আমরা কি করব, এই যে সোডিয়াম প্লাস ক্লোরিন যেটা আমরা লিখবো, লেখার পরে কি করব, দেখো লেখার পরে আমি এখান থেকে আমার ইলেকট্রন চলে গেছে, ভালো করে মনে রাখবে, এখান থেকে আমার ইলেকট্রন চলে গেছে, এখান থেকে আমার ইলেকট্রনটা চলে গেছে। তাহলে চলে গেছে মানে আমি এটাকে প্লাস দিয়ে লিখলাম। এখানে ক্লোরিন ছিল, ক্লোরিনের কটা ছিল বলো তো? ক্লোরিনের ছিল হচ্ছে আগে থেকে ক্লোরিনের তোমার ছিল 6টা আর নিজের একটা 7টা, টোটাল ছিল 7টা। আর এই যে এর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়েছিল, তাহলে ওটা আমরা আলাদা একটা কালিতে দেখালাম। এবং তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মাইনাস। এবার এই যে Na প্লাস এবং Cl মাইনাস হলো, যার ফলে NaCl এই যৌগটা গঠিত হবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে তোমাদেরকে এরকম প্যাটার্নে দেখাতে হবে একটা ইলেকট্রন এখানে যাচ্ছে, তারপর ওই ইলেকট্রনটা যে গেল তার জন্য প্লাস এবং মাইনাস হবে সেটা তোমাকে দেখাতে হবে। এরপরে তুমি মূল যে যৌগটা সেই যৌগটা পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের লুইস ডট গঠনটা। এবার দেখো এর ইলেকট্রন কটা হয়ে গেল, তাহলে শেষে ও একটা নিয়েছে, তাহলে 2 8 8 হয়ে গেল। এ আবার 2 8 করেছে। তাহলে এখান থেকে তোমরা একটা যে বিষয় টানতে পারছো যে সোডিয়াম ক্লোরাইড এই যৌগটাতে সোডিয়াম মৌলের বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে এবং সেই ইলেকট্রনটিও ত্যাগ করে দিয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, কারণ নিয়নের ইলেকট্রন বিন্যাসে 2 8 আসে। এবং ক্লোরিন ওই ইলেকট্রনটিকে গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে এবং সেটা তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, কারণ আর্গনের শেষে 18 হয় ইলেকট্রন বিন্যাস এরকম। তাহলে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। তাই এটা একটা কি, এটা একটা, যেহেতু এদের মধ্যে দুটো বিপরীত আধান তৈরি হয়েছে এবং বিপরীত আধানের মধ্যে পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে এরা যৌগ গঠন করেছে, তাই এই যৌগটাকে আমরা বলবো তড়িৎ যোজী যৌগ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, তোমার প্রশ্নের সমাধান করে দেওয়া হবে। এইবার তোমরা একটা বিষয় মনে রাখবে, এই যে সোডিয়াম ক্লোরাইড যে যৌগটা আমরা দেখলাম, এই যৌগটার ক্ষেত্রে দেখা যায় যে একটা সোডিয়াম পরমাণুকে ঘিরে ঠিক সমান দূরত্বে প্রায় 6টা ক্লোরিন পরমাণু থাকে, মানে ক্লোরিনের আয়ন থাকে। একটা Na+ আয়নকে ঘিরে প্রায় 6টা ক্লোরিনের আয়ন থাকে। অনুরূপভাবে একটা ক্লোরিন আয়নকে কেন্দ্র করে, মানে ক্লোরিন ঋণাত্মক আয়নকে কেন্দ্র করে কি হয়, সমদূরত্বে প্রায় 6টা সোডিয়াম আয়ন থাকে, সোডিয়ামের পজিটিভ আয়ন থাকে। ফলে নেগেটিভ আয়ন 6টা, পজিটিভ আয়ন 6টা, কাটাকাটি করে মোট চার্জটা 0 হয়। ফলে এরা সোডিয়াম কিন্তু একক অণু হিসেবে অবস্থান করতে পারে না। ফলে এদের মধ্যে আমরা এই যে N বন্ড Cl এইটা আমরা দেখতে পাবো না, এই গঠনটা আমরা দেখতে পাই না। এবার তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন আসে, আমরা তোমাদের প্রশ্নগুলো বিভিন্ন প্রশ্ন বা তোমাদের সালের প্রশ্নগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও করবো এই চ্যাপ্টার থেকে, তখন তোমাদের সঙ্গে আমরা বিভিন্ন প্রশ্ন এবং তার ডিটেলস আলোচনা আমরা করে দেবো তোমাদের জন্য। তাহলে আমরা এবার পরের দিকে এগোচ্ছি। দেখো পরের এক্সাম্পলটা আমরা নেব, ভালো করে বিষয়টা বুঝবে। তোমাদের লুইস ডট গঠনটা কিভাবে করছি আমি সেটা তোমরা ভালো করে বুঝে নেবে, তোমাদের কখনো কোনো প্রবলেম হবে না যদি তোমরা 1 থেকে 30টা মৌল মুখস্থ করে রাখতে পারো। বেসিকলি তোমাদের মূলত 1 থেকে 20টা মৌল মুখস্থ করলে চলবে। এবং আমি এই যে তোমাদেরকে এটা বললাম, এটা তোমরা দেখেই বলে দিতে পারবে যে তড়িৎ যোজী যৌগ না সমযোজী যৌগ, সেটা তোমরা দেখেই বলে দিতে পারবে। যদি ব্যাখ্যা চাই তাহলে আমি ব্যাখ্যাটা তোমাদেরকে বলে দিলাম। এবার আমি বাকি যে মৌলগুলো নিয়েছি সেগুলো আমরা নেব এবং তোমাদের সঙ্গে কিছু জিনিস আলোচনা করব। তো তোমাদেরকে বললো দুটো মৌল দিয়ে বললো যে দুটো মৌলের মধ্যে একটা বলছে তড়িৎ পরিবহন করে, তার কারণটা কি? তার কারণটা তোমরা ওই ইলেকট্রন বিন্যাস করে যেরকমভাবে এই যে বন্ডটা গঠন হয়েছে এইটা একটু দেখিয়ে দিয়ে বলবে যে এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na+ এবং Cl- আয়ন দিচ্ছে। ফলে Na+ Cl- আয়ন কি করবে, দিয়ে একটা NaCl যৌগ গঠিত হচ্ছে যেটা সোডিয়াম ক্লোরাইড। তাই সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎযোজী মৌল, তড়িৎযোজী মৌল হওয়ার কারণে যেহেতু এর আয়নে বিয়োজিত হচ্ছে তাই এরা তড়িৎ পরিবহন করে। এরকম করে তোমাকে ব্যাখ্যাটা লিখতে হবে। এবার নেক্সট দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে CaO। তাহলে তোমরা প্রথমে লিখবে, তাহলে তোমরা প্রথমে লিখবে CaO। তাহলে Ca আর O এরকম করে তোমাদের ভাঙতে হবে দুটোকে। ক্যালসিয়ামের 20 নম্বরে পড়ে, তাহলে ওটার ইলেকট্রন বিন্যাস করো, 20কে ভাঙো 2 8 8 করে, 2 8 8 18 হলো আর 2 টোটাল 20টে হলো। তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন বলো তো? শেষ কক্ষে ইলেকট্রন হচ্ছে দুটো। এবারে অক্সিজেন দেখো 8 হয়, তাহলে অক্সিজেন ভাঙবো কিভাবে? অক্সিজেন 8 হয় মানে অক্সিজেনের ভাঙবো হচ্ছে 2 এবং 6 আকারে। তাহলে ভালো করে ভাবো, এর দুটো, তাহলে এর দুটো ত্যাগ করে দিবে আর এর 6টা, মানে ওই দুটো গ্রহণ করবে। ফলে এর দেখো কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। তাহলে দুটো ইলেকট্রন দেখালাম। এর কটা আছে বাইরে? 6টা। তাহলে আমি 6টা দেখিয়ে দিলাম। এইবার ভালো করে ভাবো, এই যে এর কিন্তু দুটো ইলেকট্রনও ত্যাগ করে দেবে শেষ কক্ষের। তাহলে এইটাও ত্যাগ করে দিয়ে এখান থেকেও এটা ত্যাগ করে দেবে, তাহলে দুটো ইলেকট্রনও ত্যাগ করে দেবে। এবং এই দুটো ইলেকট্রন যেহেতু ক্যালসিয়াম পরমাণু ত্যাগ করে দিচ্ছে, ফলে Ca আমরা দুটো ত্যাগ করে দিয়েছে, তাই আমরা লিখব কি 2+। যতটা ছেড়ে দিবে তত প্লাস। প্লাস দেখো, প্লাস এই যে অক্সিজেন ছিল, অক্সিজেনের টোটাল কটা ছিল? অক্সিজেনের ছিল কটা? 6টা, কিন্তু দুটো কি গ্রহণ করেছে আলাদা। তাহলে দেখো এই যে ক্যালসিয়াম, তাই তো
এই যে ক্যালসিয়াম, অক্সিজেন, এই যে অক্সিজেন এর বাইরে কক্ষে আগে থেকে 6টা ছিল, তাহলে 6টা আমি লিখে দিলাম। এবং অন্য কালিতে তোমরা চেষ্টা করবে যে কালিতে তোমরা এগুলো দেখাচ্ছ জাস্ট বন্ধনের জন্য তোমরা এই মানে ইলেকট্রনটার জন্য তোমরা জাস্ট আলাদা কালি ইউজ করবে। তাহলে আমি এই যে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, এক্সট্রা দুটো ইলেকট্রন, ওই দুটো ইলেকট্রনকে আমরা আলাদা কালি দিয়ে চিহ্নিত করলাম। এবং আমরা যেহেতু ওটা প্লাস ছিল তাহলে দুটো গ্রহণ করেছে মানে দুটো মাইনাস। এবার এখান থেকে কি তৈরি হচ্ছে, CaO তৈরি হচ্ছে। এবার ভালো করে ভাবো, এর ইলেকট্রন বিন্যাসে কি আসছে, 2 8 8, মানে এটা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এটা অক্সিজেন মানে এটা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে যখন এটা 8 হয়ে যাচ্ছে তখন। ফলে এই দুটো একটা তড়িৎ বন্ধন গঠন করছে। এবার আমরা নেক্সট এক্সাম্পলের দিকে দেখো প্রসিড করছি। এবার দেখো আমি নিয়েছি NaF, NaF, তাহলে N মানে এক্ষুনি পড়লে 11, তাহলে 2 8 1। ফ্লোরিন, ফ্লোরিন মানে তোমরা জানো যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিক। এবার দেখো ফ্লোরিন, ফ্লোরিন মানে কি, ফ্লোরিনের 9, মানে ফ্লোরিন তারপর নিয়ন হয়, নিয়নের যেহেতু 10 তাহলে ফ্লোরিনের 9, তাহলে 9 হলে তোমরা 2 7 এ আকারে ভাঙতে পারো। তাহলে 2 7 আকারে যদি ভাঙি তাহলে এবার ইলেকট্রনগুলো বসাও। এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকবে, এর বাইরের কক্ষে ইলেকট্রন থাকবে 7টা, 1 2 3 4 5 6 7টা। এই ইলেকট্রনটাই ত্যাগ করে দেবে এখানে। তাহলে এখান থেকে ত্যাগ করে দিলে তীর দিয়ে আমরা কি দেখাবো, সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দিচ্ছে, মানে সোডিয়াম পজিটিভ প্লাস ফ্লোরিন ওই একটা ইলেকট্রন গ্রহণ করছে। ফলে তার বাইরের কক্ষে 7টা ইলেকট্রন ছিল কিন্তু ওই একটা ইলেকট্রন গ্রহণ করছে অন্য জায়গা থেকে। ফলে এই ইলেকট্রনটা নিয়ে ওর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে ও একটা মাইনাস হচ্ছে। ফলে এটাকে আমরা বলতে পারি যে NaF। এবার দেখো ভালো করে যে এর ছিল কত, একটা, ও ত্যাগ করে দিয়েছে, তাহলে ওর এখন নতুন ইলেকট্রন বিন্যাস কত হয়েছে, 2 8। এবার ওই ইলেকট্রনটা গ্রহণ করে ফ্লোরিনের হয়েছে কত, 2 8। তাহলে এই যে দুই দিকে 2 8 2 8 করে হচ্ছে। ফলে দেখো এরও ইলেকট্রন বিন্যাস যেমন ঠিক এরও ইলেকট্রন বিন্যাস তেমন, মানে দুজনেই নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে। ফলে এইটাকে আমরা বলবো, এই যে বিশেষ ধর্মটাকে এটাকে বলবো সমকৃতিত্ব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা যে মৌলটা নিব সেটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। এখানে লিথিয়াম হাইড্রাইড এটাকে যদি আমি ভাঙি তাহলে Li এবং আমি হাইড্রোজেন এরকম পাবো। লিথিয়াম মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3 নম্বরে পড়ে, তার মানে 2 1 করে ইলেকট্রন বিন্যাস করব। একই রকমভাবে এখানে দেখো হাইড্রোজেন মানে এর আমি 1, কারণ এটা দুষ্টু মৌল, এর পারমাণবিক সংখ্যা 1 হয়, মানে এর আমি এরকম করে ভাঙতে পাবো। এবার দেখো তাহলে লিথিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। এবার এটা হচ্ছে তোমাদের অষ্টক সূত্র মানবে না। কি করে, এখানে তো 8টা ইলেকট্রন করা সম্ভব নয়, কারণ এমন একজনের সঙ্গে যুক্ত হচ্ছে যে 7টা ইলেকট্রন কখনো কেউ দিবে না। ফলে এর একটা ইলেকট্রন আমাকে ত্যাগ করতে হবে, একটা ইলেকট্রন ত্যাগ করলেও 2 থাকবে, তাহলে এই ইলেকট্রনটাও ত্যাগ করে দেবে হাইড্রোজেনকে। হাইড্রোজেন ওটাকে কি করবে, গ্রহণ করবে। তাহলে যে গ্রহণ করে সে কি হয়, যে গ্রহণ করে সে মাইনাস, যে ছেড়ে দেয় সে কি হয়, প্লাস। হাইড্রোজেন আবার আমরা জানি যে হাইড্রোজেন প্লাসও হয় কখনো কখনো, এই কারণে হাইড্রোজেন তড়িৎ, এই কারণে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। মানে হাইড্রোজেন আমরা জানি হাইড্রোজেন প্লাস হয়। আমরা যদি জলের ক্ষেত্রে দেখি, জলকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাবো যে জলে আবার H প্লাস প্লাস OH মাইনাস এইরকম হয়। ফলে হাইড্রোজেন মাইনাসও হয়, কখনো প্লাসও হয়, কিন্তু আমাদের আলোচনার বিষয় ওটা নয়। তাহলে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তাহলে আমরা পরের যে ধাপটাতে সেটাতে আমরা যে লিথিয়াম আমরা এরকম করে দেখিয়ে দেব যে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, একটা প্লাস প্লাস, এই যে হাইড্রোজেন একটা ইলেকট্রন কি করেছে, বর্জন করে মানে গ্রহণ করেছে, তাহলে হাইড্রোজেন কি হবে, মাইনাস। এবার ভালো করে ভাবো, হাইড্রোজেনের নিজস্ব আগে থেকে একটা ছিল, আর হাইড্রোজেন আর একটা লিথিয়ামের কাছ থেকে গ্রহণ করেছিল, ফলে ওটা আলাদা কালি দিয়ে দেখালাম। তাহলে এখান থেকে আমি ফাইনালি যেটা টানতে পারবো সেটা হচ্ছে, এখান থেকে আমি যেটা ফাইনালি টানতে পারবো সেটা হচ্ছে যে লিথিয়াম হাইড্রাইড। আর এই লিথিয়াম হাইড্রাইড এটা আমাদের একটা তড়িৎযোজী মৌল। দেখো এখানে দেখো, এ যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এর কি হয়ে গেল, 2 ইলেকট্রন বিন্যাসে থাকলো, এরও 2 ইলেকট্রন বিন্যাসে থাকলো। ফলে আমরা এটাকে বলতে পারি যেটা সমকৃতিত্ব। আবার এটাকে আমরা বলতে পারি যে এটাতে অষ্টক সূত্র মেনে চলেনি, এটা দ্বৈত সূত্র মেনে চলেছে। তাহলে আমরা আমাদেরকে বলতে পারি যে এমন একটা তড়িৎযোজী মৌলের নাম বলো যেটা অষ্টক সূত্র মেনে চলে না, দ্বৈত সূত্র মেনে চলে। তাহলে আমরা কি বলবো, লিথিয়াম হাইড্রাইড। এরকম আরো বিভিন্ন আছে। এবার পরে দেখো আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে
যৌগটা, এই যৌগটার আমরা তোমাদেরকে এর অণুর গঠনটা দেখাবো। তাহলে অ্যালুমিনিয়াম তোমার দুটো আছে, তাহলে অ্যালুমিনিয়াম দুটো আর অক্সিজেন তিনটে আছে। তার মানে তোমাদেরকে এখানে ভাবতে হবে যে সবচেয়ে কম, অ্যালুমিনিয়ামের নিচে 2 আছে, অক্সিজেনের নিচে 3 আছে, সবচেয়ে কম সংখ্যা যার থাকবে সেটা হবে কেন্দ্রীয় পরমাণু, মানে ওটাকে মাঝে লিখতে হবে। তাহলে দুটো আছে, দুটোকে মাঝে লিখো। তাহলে মাঝে লিখলাম এল এল করে, এবং এর এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম, এবং এ পাশে একটা অক্সিজেন দিলাম, যাতে অ্যালুমিনিয়াম দুটো মাঝে থাকে। এবার দেখো অক্সিজেনে তোমরা জানো 8, তাহলে 2 6, অ্যালুমিনিয়ামের 13, 2 8 3, তাহলে এগুলো তাই হবে, এগুলো আমি লিখলাম না, তোমরা লিখে দেবে। এবার দেখো তাহলে এর বাইরে কক্ষে ইলেকট্রন কটা থাকবে? 6টা, 1 2 3 4 5 6। অ্যালুমিনিয়াম কটা আছে? 3টে, তাহলে আমি এখানে 2টো দিলাম, এখানে একটা দিলাম। পরবর্তীকালে দেখো অক্সিজেনের আবার 1 2 3 4 5 6, এখানে আমি কি করলাম? এখানে রেখে দিলাম। এবার একই রকম করে আমি আবার দেখো এখানে আমি একটা দিচ্ছি, আর এখানে আমি 2টো দিচ্ছি, কোনো অসুবিধা নেই, তোমরা যে কোনোভাবে দিতে পারো। এবার অক্সিজেন এখানে 6টা আমি দিয়ে দিলাম। এবার দেখো এগুলো সব প্লাস করে লিখতে হবে, তাহলে আমি লিখলাম। এবার ভালো করে একটা বিষয় লক্ষ্য করো, তাহলে ইলেকট্রন এর 6টা আছে, এ কি করবে? 2টো ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ছাড়বে কে? দেখো এর 3টে না এক্সট্রা করে, 3টে করে এক্সট্রা আছে 8টা বোঝাতে গেলে, তাহলে 3টে ছেড়ে দিবে। তাহলে 3টের মধ্যে এখানে একটা দিবে, এখানে একটা দিবে, তাহলে এই 2টো হয়ে গেছে, মানে এর 8টা হয়ে গেছে, এ আর নিতে পারবে না। তাহলে এখানে একটা এক্সট্রা থেকে গেল, এ একটা আবার তার পাশের অক্সিজেনটাকে দিয়ে দেবে, পাশের অক্সিজেনে হয়ে গেল 7টা। তাহলে এই যে একটা থাকলো, এর একটা আবার এ নেবে, তাহলে এরা আবার 8টা হয়ে গেল, মানে এ আর নিতে পারবে না। তাহলে এই যে 2টো ইলেকট্রন থেকে গেল, সেটা কি করবে? সেটা আবার এখানে দিয়ে দেবে, এটা আবার এখানে দিয়ে দেবে। এখান থেকে আমি তীরটা এদিকে দিচ্ছি, তোমরা এখান থেকে নিয়ে এসে দিবে। এবার দেখো তাহলে অক্সিজেন কি হলো? এরকম অক্সিজেনে দেখো অক্সিজেন 2টো ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে অক্সিজেন গ্রহণ করেছে, তাহলে 2 মাইনাস, প্লাস অ্যালুমিনিয়াম এখানে 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে অ্যালুমিনিয়াম 3 প্লাস, প্লাস আবার অক্সিজেন 2টো ইলেকট্রন দিয়ে দিয়েছে, মানে 2টো মাইনাস, আবার অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, অ্যালুমিনিয়াম 2টো ইলেকট্রন, এখানে অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করেছে, তাই 2 মাইনাস, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই আবার 3 প্লাস, আবার অক্সিজেন আছে 2টো ইলেকট্রন গ্রহণ করছে, তাই অ্যালুমিনিয়াম অক্সিজেন 2 মাইনাস। এবার আমি যদি এটাকে যদি, এবার দেখো এর তাহলে আমাকে কি করতে হবে? 6টা তুমি দিয়েছিলে, তাহলে 6টা তোমাকে দিতে হবে, 6টা দিলাম। এবার এই যে 2টো যে গ্রহণ করছে, সে দুটোকে আমি আলাদা কালি দিয়ে দেখিয়ে দিলাম, যে দুটোকে কি করছে? আলাদা করে গ্রহণ করছে, তাই আমি এই দুটো দেখিয়ে দিলাম। এখান থেকে তোমরা আর একটা জিনিস দেখিয়ে দিতে পারো, সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম যেহেতু 2টো আছে, তাই অ্যালুমিনিয়ামকে তোমরা পাশে এরকম করে 2 লিখতে পারো, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়ে। অ্যালুমিনিয়ামের 3 প্লাস হচ্ছে, মানে উপরে 3 প্লাস দাও, প্লাস অক্সিজেন কটা আছে? অক্সিজেন 2টো, তাহলে বাইরে 2 দাও, আর উপরে অক্সিজেন 2 মাইনাস হচ্ছে, তাহলে 2 মাইনাস দাও। এখানে অক্সিজেন 3টে আছে, তাহলে 3 হবে, তাহলে দেখো 3 দুগুণে 6টা মাইনাস 6টা প্লাস, তাহলে এখান থেকে হচ্ছে কি? Al2O3। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3, অক্সিজেন যোজ্যতা কত? 2। তোমরা এগুলো নিচু ক্লাসে পড়েছো। তো এই হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের গঠন। এখানে অক্সিজেন 8টা পূর্ণ করেছে, মানে 2 8 ইলেকট্রন বিন্যাস হয়েছে, এর আবার 2 8 হয়েছে, ফলে দেখো এরা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। আমরা নেক্সটটাতে মুভ অন করলাম। এবার দেখো, এবার আমরা নিব একটা এক্সট্রা, তোমাদের অন্য একটা দেখাই, MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে দেখো ক্লোরিন 2 আছে, ম্যাগনেসিয়ামে 1 আছে, তাহলে আমাকে কোনটা কেন্দ্রীয় পরমাণু করতে হবে? ম্যাগনেসিয়ামকে কেন্দ্রীয় পরমাণু করতে হবে, এবং তার এই 2 পাশে 2টো ক্লোরিন নিতে হবে, মাঝে প্লাস দিয়ে আমরা লিখবো, প্লাস দিয়ে লিখলাম। এবার দেখো ক্লোরিনের তোমরা জানো যে 17 হয়, ম্যাগনেসিয়ামে তোমরা কত জানো? ম্যাগনেসিয়ামের 2 8 2, ম্যাগনেসিয়ামের কত? 12, মানে 2 8 2, এখানেও 2 8 7, তাহলে ভালো করে দেখো এর কটা? 7টা ইলেকট্রন, তাহলে 7টা ইলেকট্রন দিয়ে দাও, একটা থাকছে বাইরে। এর কটা? 2টো ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে 2টো ইলেকট্রন দিয়ে দাও। এবার এর 7টা, তাহলে 7টা বসাচ্ছি আমি, তাহলে 7টা বসালাম। এবার দেখো ইলেকট্রন কি করবে? এর একটা ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন, তাহলে এই ইলেকট্রনটা একে দিয়ে দেবে, আবার এর একটা গ্রহণ করা প্রয়োজন আছে, তাহলে এই ইলেকট্রনটা কি করবে? আবার একে দিয়ে দেবে। তাহলে এবার এখান থেকে এই ফিগার থেকে আমি নিয়ে আসতে পারি যে ক্লোরিন ছিল কটা? 2টো, তাহলে 2টো ক্লোরিন আমি এরকম করে দেখাই। তাহলে এর দেখো বাইরে কটা ছিল? 7টা ছিল নিজের, আর একটা কি করেছিল? ম্যাগনেসিয়ামের কাছ থেকে গ্রহণ করেছিল,
তাহলে একটা গ্রহণ করার জন্য কি হবে, একটা মাইনাস। পরে দেখো এখানে ম্যাগনেসিয়াম একটা ছিল, তাহলে ম্যাগনেসিয়াম ও কী করছে, দুটো ইলেকট্রন বর্জন করে দিচ্ছে। ম্যাগনেসিয়াম একটা ছিল, তাহলে দুটো বর্জন করে দিচ্ছে, মানে কি হবে 2+। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে MgCl2। এই হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণুর গঠন। এবার ভালো করে দেখো, ক্লোরিনে 8 হচ্ছে, মানে ক্লোরিন হচ্ছে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে, ম্যাগনেসিয়াম এখানে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে ম্যাগনেসিয়াম নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে, করে এরা সুস্থিত অবস্থায় আসছে। এবার নেক্সট তোমরা দেখো লাস্ট আজকের ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ম্যাগনেসিয়াম নাইট্রাইড, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইড যদি হয় তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে তোমরা কি করতে পারো, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইডে দেখো নাইট্রোজেনে 2 আছে, ম্যাগনেসিয়ামে 3 আছে, তাহলে নাইট্রোজেন মাঝে হবে, মানে কেন্দ্রীয় পরমাণু হবে। তাহলে এরকম করে লিখতে পারো তোমরা যে ম্যাগনেসিয়াম নাইট্রোজেন ম্যাগনেসিয়াম নাইট্রোজেন ম্যাগনেসিয়াম, ঠিক আগের মতো Al2O3 মতো। এবার দেখো ম্যাগনেসিয়ামের কত হয় আর সোডিয়াম নাইট্রোজেনের কত, দেখো ম্যাগনেসিয়ামের কত হয়, ম্যাগনেসিয়ামের হয় 12, তাহলে 2 8 2, নাইট্রোজেনের হয় 7, মানে 2 5। তাহলে দেখো এর বাইরে কটা থাকবে, এর বাইরে থাকে 5টা, 1 2 3 4 5। এর কটা আছে দেখো, দুটো, 1 2। এর দেখো দুটো, 1 2। এর হচ্ছে 5টা, 1 2। এর হচ্ছে দুটো। তাহলে সব আমি প্লাস দিয়ে লিখবো বললাম। এবার দেখো এ দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে, এ কটা গ্রহণ করতে পারবে, 3টে গ্রহণ করতে পারবে। তাহলে এই দুটো ইলেকট্রন কি করবে, আমি এরকম করে পাশে দিয়ে লিখলাম যাতে তোমাদের সুবিধা হয়। এই দুটো দিলাম, একে দিয়ে দিলাম, তাহলে এ কি হয়ে গেল, এটা হয়ে গেল Mg2+ হয়ে গেল। প্লাস দেখো নাইট্রোজেন গ্রহণ করে নিয়েছে দুটো, তাই তো, তাহলে নাইট্রোজেন গ্রহণ করছে আপাতত দুটো, কিন্তু 8টা পূর্ণ করবে অষ্টক। তাহলে এখান থেকে ও আর একটা কি করবে, এখান থেকে ও আর একটা গ্রহণ করে নেবে। বোঝা গেল? তাহলে আমরা এইটাকে আমরা এরকম করে দিচ্ছি, এখানে একটা আমরা দেখাচ্ছি, দেখি কি করব, যে আমরা এখান থেকে এখানে একটা ইলেকট্রন গ্রহণ ঢুকছে সেটা দেখালাম হলো। এবার দেখো তাহলে এ কি হয়ে যাচ্ছে, 3টে গ্রহণ করছে, 3টে গ্রহণ করছে, মানে কি 3-। ম্যাগনেসিয়াম দুটো দিচ্ছে, আরে 3টে গ্রহণ করছে পরের আরেকজনের কাছ থেকে নিয়ে। প্লাস দেখো এই ম্যাগনেসিয়ামটা এ আবার একটা দুটো তো ছাড়বে, একটা ছাড়বে না, তাহলে এখানে একটা ছাড়বে, এই যে ম্যাগনেসিয়াম আবার এর আবার দুটোই ছেড়ে দেবে, ফলে এই দুটো কি করবে, এই দুটোই কি করবে, এই দুটো এরকম করেও দিয়ে দেবে। তাহলে এ আবার এই ম্যাগনেসিয়াম আবার কি হচ্ছে, 2+ হচ্ছে, নাইট্রোজেন আবার 3- হচ্ছে, ম্যাগনেসিয়াম আবার 2+ হচ্ছে। এবার দেখো তাহলে এই যে নাইট্রোজেনের 5 ছিল, তাহলে 5টা তোমাকে দেখাতে হবে, 5টা আমি দেখিয়ে দিচ্ছি। দুটো ও 3টে কি করেছে, নিয়েছে, তাহলে 3টে আমাকে আলাদা কালি দিয়ে দেখাতে হবে, 3টে নিয়েছে। পরে দেখো এখানেও তাই একই জিনিস, 5টা মধ্যে আমি 3টেও নিয়েছে। এবার তাহলে আমি এটাকে আর একটা ফিগারে লিখতে পারি, সেটা কি বলেছিলাম, পরে এই যে ম্যাগনেসিয়াম 3 আছে, তাহলে 3 লিখো, Mg লিখো। এবার Mgর কটা করে ত্যাগ করেছিল, দুটো করে, তাহলে 2+। প্লাস নাইট্রোজেন ছিল কটা, 3টে, ও কী করছিল, 3টে করে গ্রহণ করছিল। দেখো নাইট্রোজেন ছিল দুটো, তাহলে ও 3টে করে গ্রহণ করছিল, তাহলে ও আলটিমেটলি চার্জটা শূন্য হয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা লিখতে পারি যে Mg3N2। তো এই হচ্ছে তোমাদের অণুর গঠন, এবং এই হচ্ছে তোমাদের তড়িৎযোজী বন্ধন নিয়ে আমাদের আজকের ভিডিওটা। বুঝতে পেরেছি ভিডিওটা অনেকটা বড় হয়েছে, কিন্তু অনেক কিছু বোঝার আছে বলে আমি তোমাদেরকে ভিডিওটা বড় করে দিলাম। আমরা নেক্সট তোমাদের জন্য সমযোজী বন্ধন নিয়ে আসবো, এবং আমাদের সমযোজী বন্ধন দিয়ে আমরা চ্যাপ্টারটা শেষ করবো, একটু বড় বড় করে আমরা ভিডিও করে তোমাদের জন্য শেষ করে দেবো। প্রয়োজন হলে তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা একদিন না হলে দুদিনে দেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।